আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে না? সবাই Yes, শুনতে ma'am. পাচ্ছি আমরা? আচ্ছা, আমরা ইউরিনারি সিস্টেম শুরু করেছিলাম। গতদিন আমরা কিছুটা পড়েছি। কতটুকু পড়েছি মনে আছে? তোমরা তো ইতিমধ্যে রিপ্রোডাক্টিভ সিস্টেমও শুরু করেছো। মাইক্রোস্কোপিক স্ট্রাকচার শুরু করব তখনই ক্লাস। মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা শেষ করেছিলাম তো, নেফ্রন বলেছিলাম না? এটা হয়নি? হয়েছিল তো। আমরা আজকে আচ্ছা, যে পর্যন্ত পড়ানো হয়েছে এর মধ্যে কি কোনো অসুবিধা আছে? পড়েছিল একটু? দেখার কি সময় হয়েছিল? তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? কারণ অনেক বড়, সময় করতে শেষ করতে সময় লাগে। তাহলে আমরা শুরু করি নাকি বলো? নিউ স্টেপ যাব, নিউ স্লাইড। জি ম্যাম, শুরু করুন। আর্টেরিয়াল সিস্টেম, ব্লাড সিস্টেম, এখনো অনেকে আসে নাই, একটুখানি ওয়েট করি। ওয়েট করব? আচ্ছা ঠিক আছে, ওয়েট করি। আর 4-5 মিনিট। জি ম্যাম, এটাই বলতে চাচ্ছিলাম। এটাই বলতে চাচ্ছিলে। আচ্ছা, শুধু শুধু ওয়েট তো করবো না, আমরা কথাবার্তা বলি, হ্যাঁ? তারপরে হচ্ছে কি অবস্থা তোমাদের, সেই কথা বলো। কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন আছে? শরীর স্বাস্থ্য কেমন আছে? সব দিক থেকে ভালো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, নিহা না? জি ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। আচ্ছা, ফাইনাল প্রফ কিন্তু শুরু হচ্ছে 28 তারিখ থেকে, ঠিক আছে? সো আশা করা যায় এরপরে এক এক করে সব প্রফই শুরু হবে। 28 তারিখ থেকে ইনশাল্লাহ ফাইনাল প্রফ শুরু হবে, 28-10-20 থেকে আর কি। তারপরে হয়তো আস্তে আস্তে প্রথমে পরীক্ষাগুলো শুরু হবে। তার মানে ম্যাম 76 এর প্রফো কনসিকোয়েন্সেস কি মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে, ফলো করবে ইনশাল্লাহ হবে। আগে ফাইনাল প্রফ দিয়ে শুরু হচ্ছে, পরে একটা একটা করে হবে, শুরু হবে ইনশাল্লাহ। আর শুরু হতে হতে হয়তো তোমাদেরও ক্লাস খুলেও যাবে। হ্যাঁ হ্যাঁ, খুলেও যাবে। আচ্ছা, তো যাই হোক, তো তোমাদের ম্যাম অনলাইন ক্লাস মিস করব ম্যাম। হ্যাঁ, এটা তোমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা, আর তোমাদের আগে প্রিভিয়াস কেউ তো এই সুযোগ পায়নি। আমাদের জন্য নতুন অভিজ্ঞতা, কারণ এইরকম ক্লাস তো আমরাও কখনো। ম্যাম লেকচার ক্লাসগুলো লেকচার ক্লাসগুলো অনলাইনে নিলেই ভালো হতো। যার যার বাসায় বসে, গ্যালারিতে আর করবা না, রুমে বসে করবা। কি করতেছো তুমি? এখানেও তো ঘুমাও, এখানে ঘুমাও না? এটা আমি অন করে ঘুমাচ্ছি, খাচ্ছি, আশেপাশে বাসা ঘুরে আসতেছি। আচ্ছা আচ্ছা, না রেকর্ড করা বা ইয়ের করা তো সুযোগ লেকচারেও আছে, কারণ ম্যাম এখানে তো আপনারা দেখতে পান না আমাদেরকে, তো ম্যাম এটা আমাদের জন্য সুবিধা নাই, সেই উদ্দেশ্যে সবাই ক্লাস চাচ্ছে অনলাইনে। লেকচার গ্যালারিতে ঘুমাইলে সবাই দেখে, বাসায় ঘুমাইলে ম্যাম দেখে না। আর ম্যাম অনেকে কথা বলে লেকচার সমস্যাটা হয় ম্যাম গ্যালারিতে। লেকচার গ্যালারিতে একটু পিছনে বসলে ম্যাম কিছুই বোঝা যায় না, শব্দ আমি শুনি না ম্যাম, কিন্তু এখানে আচ্ছা, বসে আচ্ছা। মোটামুটি আমি মানে হ্যাঁ ম্যাম, লেকচার গ্যালারি থেকে উপকার হয়েছে বলে মনে হয় না ম্যাম। আচ্ছা, আরেকটা অনলাইন ক্লাসে আরেকটা বেনিফিট আছে আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে কোয়েশ্চেন করা যায়, তাই না? লেকচার ক্লাসে তো উঠে দাঁড়িয়ে কোয়েশ্চেন করা, ক্লাসে তো কোশ্চেন করা যায় না। হ্যাঁ, এটা অনেক ইয়ার ব্যাপার, কি বলবো, সাহসিকতা না, অনেক প্রিপারেশনের ব্যাপার, কি কোশ্চেন করব, কে কি বলবে না বলবে, মানে ম্যাম যে হেজিটেশনের ব্যাপার। চার দিক দিয়ে উপকার হইতে পারে ম্যাম, কেউ ঘুমাইতেও পারবে, আবার কেউ ক্লাস যদি করা হয় সে করতে পারবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। তবে টিচিং তো হচ্ছে ওয়ান ওয়ে না, আই টু আই কন্ট্যাক্টের একটা ব্যাপার আছে। গত কয়েকদিন আগে ছিল টিচার্স ডে, তাই না? তো আমাদের সকল টিচারের পক্ষ থেকে, টিচার্স অফ দ্য অ্যানাটমি ডিপার্টমেন্ট, টিচার্স অফ দ্য ডিএমসি, আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আদর, সবকিছু। ঠিক আছে? আচ্ছা, অনেকে তো জয়েন করে ফেলছি আমরা, তাই না? জি ম্যাম, শুরু করুন। Now we can start. Okay, so today we'll start from the arterial supply or blood supply
of kidney. আচ্ছা, কিডনি ভাস্কুলার সেগমেন্টস অফ দ্য কিডনি। প্রথমে এই অংশটুকু আমি একটু বলতে চাইছি, যদিও তোমাদের বইয়ে এই অংশটা একটু পরে দেওয়া আছে, কিন্তু এই জিনিসটা আগে না বুঝলে আমরা ডিভিশন আর্টারিগুলো কিভাবে ডিভাইডেড হচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারবো না। আচ্ছা, কিডনি ইজ অ্যানাটমিক্যালি ইট ইজ ডিভাইডেড ইন্টু 5 সেগমেন্টস। ওকে, অ্যানাটমিক্যালি একে কয়েকটা সেগমেন্টে ভাগ করা হয়েছে এবং এই অনুযায়ী আমরা ব্লাড ভেসেলসগুলো ডিস্ট্রিবিউশন পরবর্তীতে দেখতে পাবো। কি কি ভাগে ভাগ করা হয়েছে? ইন্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, আর এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। ঠিক আছে, তাহলে এটা প্রথমে আমরা কিডনিকে এটা দেখলাম, কিডনি anterior surface, lateral border, posterior surface. Interior surface of the kidney is divided into 4 lobes, that is apical, upper, middle and lower. Lateral side interior surface এবং posterior surface দুইটা জায়গা ওভারল্যাপ করেছে। ঠিক আছে, বোঝা গেছে lateral borderটা কিভাবে হয়েছে। আর এটা হচ্ছে posterior surface. Posterior surface there is only one segment, that is posterior segment. তাহলে কিডনিকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? কিডনি ইজ ডিভাইডেড ইনটু 5 সেগমেন্টস, দ্যাট ইজ এপিকাল, আপার, মিডল, লোয়ার এন্ড পোস্টেরিয়র। ওকে, এটুকু তো বুঝলাম, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা, এখন আমরা দেখি ব্লাড সাপ্লাই। মিডলটাকে কি কোনো অ্যান্টেরিয়র ইনফেরিয়র বলা হয়? হ্যাঁ, সেম জিনিস। আচ্ছা, আমরা ওটা যেটা বলছো আপার এন্ড মিডল, তাই না? এটাকে এন্টেরিয়র ইনফেরিয়র এবং উপরেরটাকে এন্টেরিয়র সুপিরিয়রও বলা হয়। আপার লোবটাকে অনেক জায়গায় বলেছে এন্টেরিয়র সুপিরিয়র এন্ড এন্টেরিয়র ইনফেরিয়র। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, সেগমেন্টাল আর্টারিজ। এখন আমরা দেখি কিডনি, রাইট কিডনি, left kidney, তাই না? Kidney, both kidneys are supplied by renal arteries. Okay, renal artery কি? The direct branch of the abdominal aorta. হ্যাঁ, abdominal aorta direct branch হচ্ছে renal artery. তাহলে right renal artery, left renal artery. আচ্ছা, এখন দেখো renal artery প্রথমে হাইলাম দিয়ে এন্টার করে, তাই না? আমরা ওই দিন যখন পড়েছিলাম হাইলামের রিলেশন, তখন দেখেছিলাম সাম স্ট্রাকচারস পাসেস থ্রু হাইলাম। কি কি স্ট্রাকচার পাস করে? একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, ভেইন, আর্টারি এন্ড পেলভিস, তাই না? ভেইন, আর্টারি এন্ড পেলভিস। ভেইন এন্ড আর্টারি এন্টার দ্য কিডনি এন্ড পেলভিস এক্সিট ফ্রম দ্য কিডনি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এখানে ছবিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, রেনাল আর্টারি, এটা হচ্ছে রেনাল আর্টারি। হাইলাম অফ দ্য কিডনিতে এন্টার করার পরে রেনাল আর্টারি দুইটা ব্রাঞ্চে ভাগ হয়। ফার্স্ট অফ অল ইট ডিভাইডেড ইনটু 2 ব্রাঞ্চ, এখানে দেখা যাচ্ছে, দেখছো? একটা হচ্ছে এন্টেরিয়র ব্রাঞ্চ আর একটা হচ্ছে পোস্টেরিয়র ব্রাঞ্চ। এন্টেরিয়রলি কয়টা সেগমেন্ট আছে? আমরা দেখলাম 4টা সেগমেন্ট। তাহলে প্রতিটা সেগমেন্টের জন্য এন্টেরিয়র আর্টারি ইজ ডিভাইডেড ইনটু সেগমেন্টাল আর্টারি, এগুলাকে বলে সেগমেন্টাল আর্টারি। প্রত্যেকটার জন্য এক একটা সেগমেন্টকে রেনাল আর্টারির ইন্টেরিয়র ব্রাঞ্চ এক একটা ভাগ হয়ে সাপ্লাই দিবে, দ্যাট ইজ কল্ড সেগমেন্টাল আর্টারি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে এন্টেরিয়র আর্টারি, এটা পোস্টেরিয়র আর্টারি। এন্টেরিয়র আর্টারি এবং পোস্টেরিয়র আর্টারি এন্ড দ্য সেগমেন্টাল আর্টারি, এটা কিন্তু কোথাও অ্যানাস্টোমোসিস করে নাই। দেখেছো একটা জিনিস? they never anastomosis with each other. আচ্ছা, এখানে একটা লাইন দেখো, the area between the junction between the areas supplied by the anterior and posterior division of the renal artery is called the Brodley's line. Brodley's line, এই যে এটুকু বোঝা গেছে? একটা লাইন দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এই লাইনটা কোথায়? on the posterior surface, এটা হচ্ছে medial 2/3 at the junction of the medial 2/3 and lateral 1/3 এর একটা জাংশন। এখানে কি হয়? এখানে দুইটা আর্টারি, ইন্টেরিয়র আর্টারি আর পোস্টেরিয়র সাইডের আর্টারি। posterior surface of the kidney is supplied by both artery, both branch.
এন্টেরিয়র ব্রাঞ্চ আর এটা হচ্ছে পোস্টেরিয়র ব্রাঞ্চ। তাহলে এটা হচ্ছে এন্টেরিয়র আর্টারি সাপ্লাইড এরিয়া আর এটা হচ্ছে পোস্টেরিয়র আর্টারি সাপ্লাইড এরিয়া। এই দুইটার মাঝখানে একটা জাংশন আছে, একটা লাইন আছে। এই লাইনটার নাম কি? ব্রডেলস লাইন। বোঝা গেল? বুঝতে পারছি? আচ্ছা, এই লাইনটার ম্যাম এটা কি ব্লাডলেস? না, it is not truly bloodless, less blood supply. The line এই এরিয়াটা এখানে অনেক বইতে অ্যাভাস্কুলার বলেছে, অনেক বইতে আছে avascular ma'am, in book it is written that it is avascular. No, it is not purely avascular because একে there is তো no arterial ভাস্কুলার বলে দিতে হতো। ম্যাডাম কে বলতে দেরি ভাই। সাপ্লাই আচ্ছা, আমরা একটু বলি, ম্যাম বলি একটু। হ্যাঁ, it is not truly avascular, okay, because এখানে কি আছে? arterial anastomosis হয় না। Through the Brodels line there is no arterial anastomosis, but it is less vascular because there is venous connection. Renal vein গুলা এই লাইনে বরাবর কানেক্টেড হতে পারে, ঠিক আছে? সো ইট ইজ নট অ্যাভাস্কুলার। অনেক বইতে বলেছে অ্যাভাস্কুলার, কিন্তু এখানে ভেনাল কমিউনিকেশন, ভেনাস কমিউনিকেশন থাকে, নট আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক। আমরা এরকম বোনসে অনেক বনি ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক পড়েছি, তাই না? জি ম্যাম। টিউবারকল থাকে, তারপরে টিউবারোসিটি থাকে, এরকম অনেক ধরনের বনি ল্যান্ডমার্ক থাকে। তো এটা যেহেতু কিডনিতে অর্গানে, এটা হচ্ছে একটা অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। যেহেতু এটা লেস ভাস্কুলার এরিয়া, তাহলে আমরা যদি কিডনিতে কোনো অপারেশন করতে যাই, কোনো সার্জারি করতে চাই, তাহলে যদি আমরা এই লাইন বরাবর ইনসিশন দিই, তাহলে আমাদের কি ভাস্কুলার ব্লিডিংটা কম হবে না বেশি হবে? কম হবে, তাই না? উই ক্যান surgery with very minimal bleeding. আচ্ছা, নরমালি আগে যখন কিডনি স্টোন যখন রিমুভ করা হয়, নেফ্রোলিথোটমি করা হতো প্রিভিয়াসলি, তখন এখানে ইনসিশন দিয়ে নেফ্রোলিথোটমি করা হয়। নেফ্রোলিথোটমি, দ্যাট ইজ রিমুভাল অফ রেনাল স্টোন। আমি এই জিনিসটা পরে আবার তোমাদেরকে বলবো, শুধু আমি এখানে একটু এই লাইনটা দেখানোর জন্য, ব্রডেলস লাইনের ইম্পর্টেন্সটা বলার জন্য এই কথাটুকু একটু বলে রাখছি, যে এইটা দিয়ে প্রিভিয়াসলি নেফ্রোলিথোটমি করা হতো, মানে রিমুভাল অফ কিডনি স্টোন করা হতো, এখন আর করা হয় না। কিন্তু এই লাইনটার ইম্পর্টেন্স আমরা বুঝতে পারলাম কিনা? ইট ইজ দ্য লাইন, দ্য এরিয়া বিটুইন দ্য junction of interior division of the renal artery and posterior division of the renal artery. ম্যাম, এটা কি লাইভ কিডনিতে ভালোভাবে ভিজিবল নাকি মনে হচ্ছে? হ্যাঁ, ভালোভাবে ভিজিবল। এটা লাইভ কিডনিতেও ভিজিবল বিকজ দেয়ার ইজ এ পেল এরিয়া। হ্যাঁ, এটা যেহেতু লেস ভাস্কুলার এবং হচ্ছে এখানে অনলি ভেনাস কমিউনিকেশন থাকে, সো এই এলাকাটা, এই এই জায়গাটা আর কি তোমার নর্মালি লাইভ কিডনি হচ্ছে ইয়ে থাকে রেড ব্রাউন, তো এটা অন্য এরিয়ার চেয়ে তুলনামূলক পেল থাকবে, ঠিক আছে? পেল থাকবে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এটা যেটা বললাম যে রেনাল আর্টারিটা প্রথমে সাইনাস, এই জায়গাটা কি সাইনাস, সাইনাসে এসে রেনাল আর্টারি ফার্স্ট ইন্টেরিয়র ডিভিশন এবং পোস্টেরিয়র ডিভিশন। এখানে দেখো এটা হচ্ছে একটা হচ্ছে ইন্টেরিয়র ডিভিশন, পেলভিসের সামনে দিয়ে এন্টার করে হচ্ছে ইন্টেরিয়র আর্টারি। ইন্টেরিয়র আর্টারি ফার্স্টলি 4 সেগমেন্টে ভাগ হয়ে যাচ্ছে, এটুকু বোঝা গেছে? ইট ডিভাইডস ইনটু 4 সেগমেন্ট। আর পোস্টেরিয়র আর্টারি there is only one segment, yellow color, আগের ছবিটাতেও দেখো এখানে ইয়েলো কালার ছিল, কালার দিয়ে বোঝানো হয়েছে। তো only it supply the posterior segment, বোঝা গেছে? posterior renal artery, posterior division। এই যে প্রত্যেকটা সেগমেন্টের জন্য each artery supplied in each segment, it is called the segmental artery। এটুকু বোঝা গেল? জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে এটা হচ্ছে ভাস্কুলার সেগমেন্ট আর সেগমেন্টাল আর্টারি, এটুকু তো বুঝছি, তাই না? এই ছবিটা একটু ভয় পেলাম নাকি দেখে? আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই, আমি বুঝিয়ে দিচ্ছি, খুব ইজি। প্রথমে দেখো এটা কি রেনাল আর্টারি, তাই না? তোমরা কি কার্সার দেখতে পাচ্ছ নাকি পাচ্ছ না? জি ম্যাম, দেখা যাচ্ছে। ম্যাম দেখা যাচ্ছে। ওকে, নো প্রবলেম। এখন কি দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে এখন লেজারটা, পয়েন্টারটা? ম্যাম কালারটাই ম্যাচ করে ফেলছে, তো বোঝা যায় না মাঝে মাঝে। আচ্ছা,
তাহলে কি আগেরটাই চলে যাব, কার্সারেই চলে যাব? আচ্ছা, ব্ল্যাক ট্রাই করে দেখতে পারি। ব্ল্যাক তো পেনে তো দাগ হয়ে যাবে। ম্যাম নিচে কালারের রো দেখা যাচ্ছে, ওখান থেকে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখন দেখো, ফার্স্ট অফ অল রেনাল আর্টারি কার ব্রাঞ্চ? রেনাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। কোথা থেকে এন্টার করতেছে? এন্টার থ্রু দ্য হাইলাম। হাইলামে যখন এন্টার করে তখন কি হয়? ফার্স্ট অফ অল সাইনাস। হাইলাম দিয়ে এন্টার করার পর আমরা কোন জায়গাটা পাবো? দ্যাট ইজ সাইনাস। সাইনাসে কি কি থাকবে? হোয়াট আর দ্য কন্টেন্টস অফ সাইনাস? সাইনাসের কন্টেন্ট কি কি? পেলভিস, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স। তাহলে এটা হচ্ছে পেলভিস, তারপর এখানে হচ্ছে ডিভিশন, ফার্স্ট ডিভিশন হচ্ছে মেজর ক্যালিক্স, দেন এগুলো হচ্ছে মাইনর ক্যালিক্স। তাহলে রেনাল আর্টারি ফার্স্ট হাইলাম দিয়ে এন্টার করার পরে কয়টা ভাগে ভাগ হয়ে গেল? এন্টেরিয়র রেনাল আর্টারি এন্ড পোস্টেরিয়র রেনাল আর্টারি। ওকে, দুইটা সেগমেন্টে ভাগ হলো, দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে গেল। দিস আর কল দ্য সেগমেন্টাল আর্টারি। বোঝা যাচ্ছে? এটা সেগমেন্টাল আর্টারি। আচ্ছা, তারপরে সাইনাসের কন্টেন্টকে সাপ্লাই দিল, হ্যাঁ, কি কে সাপ্লাই দিল? পেলভিস এবং মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্সকে সাপ্লাই দিল সেগমেন্টাল আর্টারি। আচ্ছা, এরপরে কোথায় যাবে? এরপরে সেগমেন্টাল যে আর্টারি গুলা তারা কি হয়ে যাবে? যে সেগমেন্টে ভাগ হলো প্রতিটা সেগমেন্টে চলে যাবে, যেটা আমরা আগের ছবিতে দেখেছিলাম। ঠিক আছে, এই যে ঢোকে, এন্টার করার পরে প্রত্যেকটা সেগমেন্টে ঢুকে গেল। 4 সেগমেন্ট, ইন্টেরিয়রলি, এপিকাল, আপার, মিডিল এন্ড লোয়ার সেগমেন্ট, পোস্টেরিয়রলি, পোস্টেরিয়র সেগমেন্টে ভাগ হয়ে গেল। আচ্ছা, এরপর এটা কি? সাইনাস থেকে পাস করে গেল, তাই না? সাইনাস পাস করার পরে এটা কি? এই জায়গাটা হচ্ছে কিডনি প্রপার অর রেনাল সাবস্টেন্স। টু এন্টার when the segmental artery passes into the renal substance or kidney proper area, then it first divided into 2 artery. 2 division হয়। দেখো, each segmental artery is divided into 2 parts. এটা কি? এই জায়গাটা কি? পিরামিড। apex of the pyramid এর এখানে each segmental artery is divided into 2 branch. বোঝা যাচ্ছে? This is called interlobar branch. এই জায়গাটার নাম কি ছিল? লোব ম্যাডাম। Lobe of the kidney. Lobe of the kidney. What is the component of the lobe of the kidney? Pyramid and adjacent cortex is called the lobe of kidney. আচ্ছা, তাহলে each segment artery is divided into 2 interlobar artery, 2 lobar artery আর কি। যখন একটা পিরামিডের মাঝখান দিয়ে এই লোবার আর্টারিগুলো পাস করছে থ্রু দ্য রেনাল কলাম, interlobar artery passes through the renal column. তাহলে প্রতিটা পিরামিডের 2 সাইড থেকে দেখো এই লোবার আর্টারিগুলো পাস করছে থ্রু দ্য রেনাল কলাম। বোঝা গেছে? সেগমেন্টাল আর্টারি প্রথমে কি হচ্ছে? রেনাল আর্টারি প্রথমে 2 ভাগে ভাগ হচ্ছে, এন্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিভিশনে। এন্টেরিয়র আর্টারি আবার কি হয়? এন্টেরিয়রলি 4টা সেগমেন্টে ভাগ হয়ে গেল। প্রতিটা সেগমেন্টাল আর্টারি যার যার সেগমেন্টে ঢুকে পড়লো, হ্যাঁ। যখন প্রত্যেকটা সেগমেন্টাল আর্টারি এন্টার ইচ দ্য লোব অফ দ্য রেনাল সাবস্টেন্স, দেন ইট ডিভাইডস ইনটু 2 interlobar artery which runs through the renal column. এটুকু বোঝা গেছে এখানে? আচ্ছা, জি ম্যাডাম। এখন দেখো, রেনাল কলাম যখন ক্রস করে at the base of the kidney, এই যে বেস অফ দ্য কিডনিতে প্রতিটা ইন্টারলোবার যে আর্টারি ছিল দে ডিভাইডস ইনটু 2 পার্টস। এখানে দেখো, এই ছবিটাতে বোঝা গেছে। এই যে এটা হচ্ছে ইন্টারলোবার আর্টারি এট দ্য বেস অফ দ্য পিরামিডের এখানে এসে টার্সফোর দেখতে পারতেছি না। আচ্ছা, এখানে দেখো বেস অফ দ্য কিডনি, এটা হচ্ছে পিরামিড, তাই না? এই জায়গাটা হচ্ছে পিরামিড, এটা হচ্ছে অ্যাপেক্স, এটা হচ্ছে বেস। বেসের কাছে প্রত্যেকটা ইন্টারলোবার আর্টারি ইজ ডিকোটোমাসলি ডিভাইডেড ইনটু 2 পার্টস, হ্যাঁ।
ইন্টারলোবার আর্টারি এট দ্য বেস অফ দ্য পিরামিডের কাছে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দুইটা ভাগে ভাগ হয়ে কি তৈরি করে? আর্কুয়েট আর্টারি। এই যে এটা হচ্ছে আর্কুয়েট আর্টারি। আমরা যদি আরেকটা ছবিতে দেখি, এই যে এখানে দেখো ইন্টারলোবার আর্টারি, এই যে ইন্টারলোবার আর্টারি ডিভাইডস ইনটু টু পার্টস and forms the arcuate artery. Arcuate মানে কি? উপর দিয়ে যাওয়া, রাউন্ড দিয়ে যাওয়া, ঘিরে রাখা, হ্যাঁ, আর্কুয়েট আর্টারি। তাহলে প্রতিটা ইন্টারলোবিউলার আর্টারি, ইন্টারলোবার আর্টারি বেস অফ দ্য পিরামিডে এসে দুইটা ভাগে ভাগ হয়ে প্রতিটা এট দ্য মেডুলারি অ্যান্ড কর্টেক্সের জাংশনে এক একটা কি তৈরি করে? আর্কুয়েট আর্টারি ফর্ম করে। এই যে এখানে দেখো এই ছবিটাতে খুব ভালো বোঝা যাচ্ছে ইন্টারলোবার আর্টারি, আর্কুয়েট আর্টারি, এই যে আর্কুয়েট আর্টারি। বোঝা গেছে? এটুকু বুঝছি ইন্টারলোবার আর্টারি কিভাবে আর্কুয়েট আর্টারি ফর্ম করলো। দেন ইচ আর্কুয়েট আর্টারি কি হয়? আবার এগেইন ইটস রিডিভাইড অ্যান্ড ফর্মস দ্য ইন্টারলোবিউলার আর্টারি। ঠিক আছে? Arcuate artery runs parallel to the surface of the kidney in between the pyramids and the cortex. আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে আর্কুয়েট আর্টারি ডিভিশন হয়ে তৈরি করেছে কি? ইন্টারলোবিউলার আর্টারি। প্রত্যেকটা এর মাঝখানে কি আছে? যে এটা হচ্ছে মেডুলারি রেইজ। এই ছবিটাতে আমরা যদি দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছি আর্কুয়েট আর্টারি প্রত্যেকটা ব্রাঞ্চ দিয়েছে ইন্টারলোবিউলার আর্টারি, আর এর মাঝখানে কি আছে? মেডুলারি রেইজ। তাহলে এই জায়গাটা হচ্ছে লোবিউল অফ কিডনি। লোবিউল অফ কিডনিকে কে সাপ্লাই দিবে? ইন্টারলোবিউলার ভেসেলস। ইন্টারলোবিউলার ভেসেলস দে ডু নট অ্যানাস্টোমোসিস। প্রত্যেকটা দেখো আলাদা আলাদা, হ্যাঁ। তাহলে ইন্টারলোবিউলার আর্টারিজ নেভার অ্যানাস্টোমোস। এই জন্য কিডনি আর্টারিকে কি বলা হয়? দিস আর এন্ড আর্টারি। ওকে, আচ্ছা, এখন দেখো ইন্টারলোবিউলার আর্টারি, এটা দেখা গেল ইন্টারলোবিউলার আর্টারি কি করে? They again divide and forms afferent arteriole. Glomerulus, এই জায়গাটা কি? Glomerulus Bowman's capsule, glomerular capillary, তাই না? Glomerular capillary এটা নেফ্রনের পার্ট, glomerular capillary। তাহলে ইফ ইন্টারলোবিউলার আর্টারি গুলা আবার ভাগ হয়ে, যেখানে ইন্টারলোবিউলার আর্টারি এটা কি করে? গ্লোমেরুলারে এন্টার করে হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিয়াল হিসেবে গ্লোমেরুলারে এন্ট্রি করে। দেন ইট becomes capillary, that is glomerular capillary. Efferent arterioles form interlobular arteries, passes through the capillaries of the glomeruli, which then reunite to form the efferent arteriole. তাহলে interlobular artery efferent arteriole হয়ে গ্লোমেরুলাসে এন্ট্রি করছে, ওখানে গ্লোমেরুলাস ক্যাপিলারি ফর্ম করে, গ্লোমেরুলাস ক্যাপিলারি থেকে এটা আবার রিইউনিট হয়ে ফর্ম করে হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। এটা কি বুঝতে পারলাম? জি ম্যাডাম। ইফারেন্ট আর্টারিওল, গ্লোমেরুলার ক্যাপিলারি, দেন হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ইফারেন্ট আর্টারি। ইফারেন্ট আর্টারি দেন কি হয়? ইফারেন্ট আর্টারি দেন এগেইন ডিভাইডস, it divide to form peritubular capillaries. Peritubular capillary plexus around the convoluted tubule. এই যে দেখো afferent artery হলো glomerular capillary, efferent arteriole. Efferent arteriole আবার কি করে? It again divides and forms the peritubular capillaries or vasa recta. এটা আরেকটা নাম হচ্ছে vasa recta. vasa recta ফর্ম করে। ভাসা রেক্টা ফর্ম করলো, এটা কার চারিপাশে ঘিরে আছে? পেরিটিউবুলার ক্যাপিলারিজ অ্যারাউন্ড দ্য কালেক্টিং টিউবুল। কালেক্টিং টিউবুলের চারপাশে পেরিটিউবুলার ক্যাপিলারিজ তৈরি করে অর ভাসা রেক্টা ফর্ম করে। রেনাল টিউবুল না? রেনাল টিউবুল, এই যে হ্যাঁ, পেরিটিউবুলার ক্যাপিলারিটা কোথায় ফর্ম হয়? অ্যারাউন্ড দ্য রেনাল টিউবুল। ঠিক আছে, আচ্ছা ম্যাম, পেরিটিউবুলার ক্যাপিলারি আর ভাসা রেক্টার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, দুটার একই নাম। পেরিটিউবুলার ক্যাপিলারির আরেকটা নাম হচ্ছে ভাসা রেক্টা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তাহলে ইফারেন্ট আর্টারিওল কি ফর্ম করলো? পেরিটিউবুলার ক্যাপিলারি, ক্যাপিলারি ফর্ম করলো। তাহলে এক পাশে ক্যাপিলারির আর্টারিওলার এন্ড, আরেক পাশে কি? ভেনাস এন্ড। ভেনাস এন্ড এগুলো আবার ইউনাইট হয়ে কি ফর্ম করছে? এখানে দেখো ভেনে চলে আসলাম, ইন্টারলোবিউলার ভেন।
তাহলে ইফারেন্ট আর্টারিওল দুইটা সাইটকে কানেক্ট করছে ক্যাপিলারির। একটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল, এখানে হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি, এবং ভাস আরেকটাকে কানেক্ট করছে। ভাস আরেকটা ড্রেন করছে কোথায়? ইন্টারলোবিউলার ভেইনে। ইন্টারলোবিউলার ভেইন আবার কোথায় ড্রেন করছে? আর্কুয়েট ভেইন। এই যে দেখো, ইন্টারলোবিউলার ভেইন, দে ড্রেন ইনটু দ্য আর্কুয়েট ভেইন। আর্কুয়েট ভেইন থেকে আবার কোথায়? ইন্টারলোবার ভেইন। ইন্টারলোবার ভেইন। ইন্টারলোবার ভেইন থেকে সেগমেন্টাল ভেইন হয়ে রেনাল ভেইন। Renal vein. রেনাল ভেইন ড্রেন্স ইনটু দ্য ইনফেরিয়র ভেনা কাভা। এটুকু আমরা বুঝতে পারলাম। দেখি এই ছবিটায় কি আছে। এটাই তো আমি তোমাদের ছবির অনুযায়ী ডায়াগ্রামেটিক যে এভাবে বুঝলা। তোমরা যখন খাতায় লিখবে, যখন তোমাদের কোয়েশ্চেন আসবে যে রাইট ডাউন দ্য ব্লাড সাপ্লাই অফ কিডনি, ড্র অ্যান্ড লেভেল দ্য ব্লাড সাপ্লাই অফ কিডনি, এরকম যদি কোয়েশ্চেন আসে, তাহলে কি করতে হবে? ছবিটা তো আমরা আঁকবো, একে এই ধরনের একটা ফ্লো চার্টে আমরা এটা লেখার চেষ্টা করব। ঠিক আছে? ফ্লো চার্ট দিয়ে লিখবো। তাহলে প্রথমে কিভাবে ডিভিশন হবে? রেনাল আর্টারি, সেগমেন্টাল আর্টারি, ইন্টারলোবিউলার আর্টারি, আর্কুয়েট আর্টারি, কর্টিক্যাল রেডিয়েট আর্টারি অর ইন্টারলোবিউলার আর্টারি। হ্যাঁ, তারপরে হচ্ছে এফারেন্ট আর্টারিওল। এখন দেখো এই জায়গাটা, এইখানে যে অংশটুকু আছে, এটুকু হচ্ছে কোথায়? কর্টেক্সে। হ্যাঁ, মানে কর্টেক্স না, তোমার ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য কিডনি। হ্যাঁ, এই বাইরে সাদা অংশটার বাইরে যে অংশ স্ট্রাকচারটা আছে, এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার। যখনই আমরা এফারেন্ট আর্টারিয়াল হয়ে যাব, গ্লোমেরুলাসে এন্টার করলাম, তখন এটা কোথায় চলে আসতেছে? নেফ্রনে, দ্যাট ইজ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য কিডনি। আচ্ছা, গ্লোমেরুলাস থেকে আবার কি তৈরি হচ্ছে? গ্লোমেরুলাস ক্যাপিলারি। গ্লোমেরুলাস তো ক্যাপিলারি, এটার থেকে ফর্ম হবে হচ্ছে ইফারেন্ট আর্টারিয়াল। ইফারেন্ট আর্টারিয়াল কানেক্টেড, ডিভাইডেড হবে, এগেইন ডিভাইডেড ইনটু পেরিটিউবুলার ক্যাপিলারিস অর ভাসা রেক্টা। এখানে তোমরা যদি কালারটা দেখো, এই সাইডে কি? রেড কালার, অল আর রেড কালার, দ্যাট মিন্স ইট ইজ আর্টারি। এরপরে কি? এখানে রেড অ্যান্ড ব্লু, দ্যাট ইজ ক্যাপিলারি ফর্ম হচ্ছে, তার মানে ভেনাস অ্যান্ড আর্টারিয়াল এন্ড ফর্ম হচ্ছে, পেরিটিউবুলার ক্যাপিলারি, ভাসা রেক্টা। তাহলে দেয়ার ইজ টু সেট অফ ক্যাপিলারি। এটা কি বোঝা গেছে? একটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি, আর একটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি or vasa recta. If blood passes through two sets of capillary, then it is called what? Portal. Portal. Okay. Renal. So it is called the renal portal system. তাহলে ইফারেন্ট আর্টারিয়াল দুইটা সিস্টেম, দুইটা ক্যাপিলারিকে কানেক্ট করছে, দ্যাট ইজ গ্লোমেরুলাস আর হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারিস অর ভাসা রেক্টা। সো দিস ইজ কল্ড renal portal system. Glomerular capillary is the place for filtration and peritublar capillaries is for absorption and nutrition. ফিল্ট্রেশন, এখানে হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারিতে ফিল্ট্রেশন হবে, এখান থেকে গিয়ে ইফারেন্ট আর্টারিয়াল হয়ে যখন আবার এই ক্যাপিলারিতে পড়বে ভাসা রেক্টায়, সেখানে হবে আমাদের যে সল্ট, তারপরে ফ্লুইড অ্যাবজর্পশন হবে, নিউট্রিয়েন্টস গুলো যে আমরা অ্যাবজর্ব করব, সেটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারিটিসে হবে। গ্লোমেরুলার হচ্ছে হাই ফ্লো, এখানে হাই ফ্লো প্রেসার থাকবে, পেরিটিউবুলার ক্যাপিলারিতে হচ্ছে স্লো প্রেসার থাকবে, হ্যাঁ, লো প্রেসার থাকবে। তাহলে রেনাল পোর্টাল সিস্টেম আমরা কি বুঝতে পারলাম? রেনাল পোর্টাল সিস্টেম সম্পর্কে যদি কোনো কোশ্চেন আসে বা হোয়াট ইজ রেনাল পোর্টাল সিস্টেম, আমরা বলতে পারবো ইনশাআল্লাহ ম্যাডাম। আচ্ছা, আমরা কি এই ছবিটুকু বুঝতে পারছি কিনা? আমাদের যখন পরীক্ষায় আসবে ব্লাড সাপ্লাই, রেনাল ব্লাড সাপ্লাই মিন্স বোথ আর্টারিয়াল এন্ড ভেনাস সাপ্লাই। ওকে, আমরা কিন্তু এইভাবে ফ্লো চার্ট করে আঁকবো, নেফ্রনটা আলাদা করে দেখাবো এবং সুন্দর করে এভাবে দুইটা কানেকশন করে দিব। হ্যাঁ বলো ম্যাম। এই ছবি আর যদি এটা দিয়ে, জি ম্যাম, তাহলে কি ম্যাম হাতে লেখা তো কিছু লাগবে না? আই মিন মানে না, হাতে লেখার কিছু কথা নাই, কারণ অ্যানাটমিতে তো সবই ছবি, যত ছবি আঁকবা তত ছবি কথা বলবে, এখানে আর হাতে কি লিখবা? বুঝছো, 10-এ 10 পেয়ে যাবে। লেখার টাইমও পাওয়া যায় না তো। হ্যাঁ, লেখার টাইমও পাওয়া যায় ম্যাম। না। এই ছবি দুইটাই দিতে হবে ম্যাম? তুমি যদি এটা আঁকতে পারো, এটা ছবি সহজ করে আঁকবা, এত তোমার ছবি এত জিনিস দেখানোর দরকার নাই। তুমি একটা আর্টারি দিবা, একটা সেগমেন্ট দিবা, একটা এখানে ইয়ে করে আঁকবা, এই যে এটুকু যেমন আঁকলাম এটুকু দিবা, ঠিক আছে? এটা পারলে দিবা, না পারলে নাই, নয়তো এখানেই ছোট করে এঁকে দিবা, ঠিক আছে? তোমার সবটুকু কিডনি কভার করার দরকার নেই, শুধু একটা পোরশন আঁকো, যাতে আমি বুঝবো যে হ্যাঁ তুমি বুঝে জিনিসটা করছো। ওকে, এভাবে করা যায়। টাইম থাকলে আঁকলা, যদি টাইম না পায়
তোমার এত ছবির তো দরকার নেই, তুমি একটা পোর্শন দিয়ে আমাকে বুঝায় দাও তাহলেই তো হচ্ছে, ঠিক আছে? যেমন এই ছবিটাতে আমরা দেখি যে এখানে তুমি একটা অংশ আঁকো, একটা অংশ থেকে এভাবে করে এঁকে দাও, বুঝা গেছে? তাহলে আমরা রেনাল ব্লাড সাপ্লাই, রেনাল ব্লাড সিস্টেম, এটা কি বুঝলাম? জি ম্যাডাম। তাহলে রেনাল আর্টারির কিছু পিকুলারিটিস আছে, দ্যাট ইজ এটা হচ্ছে একটা এন্ড আর্টারি, আর একটা কি হয় এখানে পোর্টাল সিস্টেম থাকে, হ্যাঁ, রেনাল পোর্টাল সিস্টেম থাকবে। আচ্ছা, নেক্সট, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারটাস। এই ছবিটা দেখো কি আমরা আবার ভয় পেয়ে গেলাম নাকি? হ্যাঁ জি ম্যাডাম। জি ম্যাম। কোনো ভয়ের কিছু নাই। আচ্ছা, আমরা তো নেফ্রন পড়েছি তাই না? নেফ্রন পড়েছি। নেফ্রনের আগে আমরা যে জিনিসটা পড়েছি, আমরা শুরুতেই পড়েছিলাম যে কিডনি আমাদের কি করে, ব্লাড প্রেশার রেগুলেট করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারে, ফ্লুইড কন্ট্রোল করতে পারে, ওয়াটার ব্যালেন্স কন্ট্রোল করে, তাই না? এত কিছু রেনাল কিডনি কিভাবে করে এটা আমরা একটুখানি দেখবো, বেশি না, অল্প একটু দেখবো, কারণ আমরা এটা হিস্টোলজিতে আবার পড়বো। হিস্টোলজিতে যে একদম যাতে নতুন নাম মনে হয়, এই জন্য আমরা এখানে শুধু একটু নামগুলা পড়বো। তাহলে নেফ্রনের কিছু স্পেশাল সেল আছে যেটা দিয়ে সে বডির ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারে, ফ্লুইড অ্যান্ড সল্ট রেগুলেশন করতে পারে। তাহলে সেই জায়গাগুলা কি, এখানে তিন ধরনের যে সিস্টেমটা দিয়ে করে নেফ্রন, সেটা হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারটাস। অ্যাপারটাস যেহেতু, সেখানে তাহলে কিছু কম্পোনেন্টস আছে, তাই না? এখানে কি কি ধরনের কম্পোনেন্টস থাকবে? জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারটাস তিন ধরনের সেল থাকে, একটু দেখি। এক নম্বর সেল হচ্ছে ম্যাকুলার ডেন্সা সেল। ম্যাকুলার ডেন্সা সেল কোথায় থাকে? এটা ডিস্টাল কানেক্টিং টিউবুল। আচ্ছা, আমরা দেখি, এটা হচ্ছে একটু ছবিটা আমরা একটু দেখি, এটা হচ্ছে গ্লোমেরুলাস, ঠিক আছে? এটা বোঝা গেছে? জি ম্যাডাম। আর এটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারিতে বাউম্যানস ক্যাপসুল, বাইরেটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল, আর এটা হচ্ছে গ্লোমেরুলাস। এখানে হচ্ছে এফারেন্ট আর্টেরিওল আর এটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল। বুঝতে পারলাম? আচ্ছা, নেফ্রনে দেখো, এই যে এখানে এটা হচ্ছে তোমার বাউম্যানস ক্যাপসুল উইথ গ্লোমেরুলাস, তার এখানে কি আছে? ডিস্টাল কানেক্টিং টিউবুল। তাহলে নেফ্রনের যে অংশটা এফারেন্ট আর্টেরিওল এন্ট্রি করছে, তার সাথে কানেক্টেড হয়ে আছে, তার কাছে কানেক্টেড হয়ে আছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল। আচ্ছা, এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলের যে অংশটা এফারেন্ট আর্টেরিওলের অ্যাডজাসেন্ট থাকে, ওই সেলগুলা কি হয়, একটু চেঞ্জ হয়ে যায়, মডিফাইড হয়ে যায়। মডিফাইড হয়ে কি তৈরি করে? ম্যাকুলা ডেন্সা সেল। ম্যাকুলা ডেন্সা। দিস আর কল ম্যাকুলা ডেন্সা সেল। আর এফারেন্ট আর্টেরিওলের টিউনিকা মিডিয়াতে সেলগুলা কি থাকে? গ্র্যানুলার সেল থাকে, যেগুলা কি সিক্রেট করে? রেনিন সিক্রেট করে, ঠিক আছে? এই রেনিনই কি করে? আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, আরেকটা সেল আছে মেসেঞ্জিয়াল সেল অর ল্যাসিক সেল, ল্যাসিক সেলস, ঠিক আছে? তাহলে তিনটা সেল থাকবে। ম্যাকুলা ডেন্স, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারটাস? ম্যাকুলা ডেন্সা সেল, গ্র্যানুলার সেল, এন্ড হচ্ছে মেসেঞ্জিয়াল cells between the capillaries. 3 cells forms juxtaglomerular apparatus. What is the function of juxtaglomerular apparatus? It controls our blood pressure, controls, regulate salt Auto and regulation. fluid balance, and এটা আবার কিভাবে করে বলো? ম্যাম গ্র্যানুলার সেলের পজিশন কি বলবো ম্যাম? সাইট গ্র্যানুলার সেল, এটা হচ্ছে এফারেন্ট আর্টেরিওল, এটা দেখা যাচ্ছে এফারেন্ট আর্টেরিওল। গ্র্যানুলার সেলের আরেকটা নাম হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার সেল। আচ্ছা, এফারেন্ট যে আর্টেরিওলটা আমরা দেখতে পাচ্ছি, আর্টারিয়াতে কি কি থাকে? ওয়াল থাকে, টিউনিকা মিডিয়া, টিউনিকা টিউনিকা এক্সটার্না, মিডিয়া এন্ড ইন্টারনা, অ্যাডভেন্টিশিয়া। টিউনিকা মিডিয়ার যে সেলগুলো আছে দেখো, এখানে এই সেলগুলো গ্র্যানুলার ফর্ম হয়, এটা মডিফাইড হয়ে যায়, মডিফাইড হয়ে গ্র্যানুলার সেলস ফর্ম করে। এই গ্র্যানুলার সেলগুলোয় কি থাকে? রিচ উইথ রেনিন, ঠিক আছে? এটা আমরা এতটুকুই শুধু এখানে পড়বো। আমরা যখন হিস্টোলজি যাব, তখন ওখানে আমরা অনেক অনেক বেশি এই সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে? আমরা শুধু এখানে অ্যাপারটাসটা কি আর নামগুলা, কম্পোনেন্টসটা জানলাম, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, নেক্সট, ডেভেলপমেন্ট অফ দ্য কিডনি। এই ছবিটা দেখেও আবার আমরা একটু ভয় পাচ্ছি, তাই না? আচ্ছা, এত ভয় পাওয়ার কিছু নেই, এখানেও আমি খুব ছোট করে একটু বলবো। কিডনি ডেভেলপ হয় হচ্ছে, কিডনি তো অনেক ফেজে ডেভেলপড হয়, তার মধ্যে পার্মানেন্ট কিডনি আর মেটানেফ্রাস কিডনি ইজ ডেভেলপড ফ্রম দ্য টু সোর্স।
কি কি পার্ট থাকবে? ডেভেলপ টু সোর্স যে আসতেছে এটা হচ্ছে একটা এক্সক্রিয়েটরি পার্ট, দ্যাট মিনস excretory part and collecting part. Collecting part and excretory part এই দুইটা অংশ থেকে মূলত মেটানেফ্রোস অর পার্মানেন্ট কিডনি তৈরি হয়ে যায়। পার্মানেন্ট কিডনি কেন বলছি বা এটা মেটানেফ্রোস কিভাবে হচ্ছে এই সম্পর্কে আমরা এমব্রায়োলজিতে ডিটেলস পড়বো। আমরা এখানে শুধু জানবো কিডনি সোর্স অফ ডেভেলপমেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইউটেরিক বার্ড অ্যান্ড মেটানেফ্রিক ক্যাপ। ইউটেরিক বার্ড থেকে কি কি আসতেছে? দ্যাট ইজ পার্টগুলা, যেমন হচ্ছে কালেক্টিং সিস্টেম, যেমন কি বলে এটা, রেনাল ইউরেটার, পেলভিস অফ দ্য কিডনি, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, কালেক্টিং টিউবুল, এগুলো ডেভেলপস করছে হচ্ছে ইউরেটেরিক বার্ড থেকে। আর মেটানেফ্রিক ক্যাপ থেকে ডেভেলপস করছে বাউম্যানস ক্যাপসুল, প্রক্সিমাল কালেক্টিভ টিউবুল, দ্যাট ইজ নেফ্রন। ওকে, নেফ্রন ইজ ডেভেলপড ফ্রম দ্য মেটানেফ্রিক ক্যাপ, এবং কিডনির যে বাকি এক্সক্রিয়েটরি পোর্শন দ্যাট ইজ ডেভেলপড ফ্রম দ্য ইউরেটেরিক বার্ড। বোঝা গেল? এটুকু শুধু জানলেই হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব রেনাল ক্যালকুলাই। রেনাল ক্যালকুলাই না, আমরা জানতে চাচ্ছি এখানে হচ্ছে তোমার অ্যাপ্লাইড অংশটা। কিডনিতে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় আমাদের, তাই না? রেনাল কিডনি ডিজিজ, অ্যাকিউট কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ফেইলার, অনেক ধরনের সমস্যা আছে, নেফ্রোটিক সিনড্রোম, অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস। এই জিনিসগুলো আমরা হিস্টোলজিতে গিয়ে একটু পড়বো ডিটেলস। আমরা শুধু এখানে নাম জেনে রাখবো। মোর কমন প্রবলেম হচ্ছে কি? ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ঠিক আছে? আচ্ছা, আর কি হতে পারে? রেনাল কোলিক অর ক্যালকুলাই। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা তো বোঝাই যাচ্ছে যে এটা আমরা যদি কোনো ব্যাকটেরিয়াল কলোনাইজেশন থেকে যদি ইনফেকশন হয়, দ্যাট ইজ ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন। ইট ইজ অ্যাসেন্ডিং ইনফেকশন, দ্যাট ইজ ইউরেথ্রা থেকে শুরু হবে, এরপরে এটা ব্লাডারকে ইনফেক্ট করবে, ব্লাডারে যখন ইনফেক্টেড হবে দ্যাট ইজ সিস্টাইটিস, তারপরে ইউরেটার দিয়ে তারপরে হচ্ছে কিডনিকে যদি এফেক্ট করে নেফ্রাইটিস, দেন হচ্ছে পাইলোনেফ্রাইটিস। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছি দ্যাট ইজ আমাদের অ্যানাটমিক্যালি যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে রেনাল ক্যালকুলাই মানে কি হয়? কিডনিতে স্টোন ফর্ম হতে পারে, কিডনি স্টোন ফর্ম হয়। এটাকে আমরা শুনছি কখনো যে অমুকের কিডনিতে পাথর হয়েছে? জি ম্যাডাম। শুনছি না? Yes, ma'am. আচ্ছা, তাহলে কিডনি স্টোন, what are the places to form stone? আচ্ছা, কোথায় কোথায় কিডনি স্টোন হতে পারে? ইট মে বি ইন দ্য ক্যালিক্স, মেজর ক্যালিক্স, পেলভিস, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইট ক্যান বি ফর্ম ইন এনিওয়্যার। আচ্ছা, এখন দেখো এখানে একটু দেখা যাচ্ছে যখন ক্যালিক্সে ফর্ম হয়েছে এই যে স্টোনটা, এটা একটু বড় স্টোন, এবং এটা কি হচ্ছে? হরিণের শিঙের মতো মনে হচ্ছে, তাই না? স্টোনটাকে এই যে এখানে দেখো, এটাকে কি কালার বলে? লাইট ব্রাউন, যেটা ব্রাউন কালারের, এটা হচ্ছে তোমার স্টোন, এবং এটা মনে হচ্ছে একটা হরিণের শিঙের মতো হয়ে পুরা মেজর ক্যালিক্সকে অকুপাই করে রেখেছে। এই ধরনের যে স্টোন ফর্ম হয় এটাকে বলে স্টেক হর্ন স্টোন, দ্যাট ইজ হরিণের শিঙের মতো মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া হতে পারে বিভিন্ন জায়গায়, যেমন পেলভিসে হতে পারে, ইউরেটারে হতে পারে, ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রেও হতে পারে। এই যে এখানে দেখো অনেক ধরনের স্টোনের মেজারমেন্ট দেওয়া আছে, তার মানে অনেক বড়ও আছে আবার কি ছোট ছোটও আছে, তাই না? এই মেজারমেন্টটা কেন দিয়েছি এটা একটু তোমরা দেখে রাখো যে ছোট সাইজেরও হতে পারে, আবার কিন্তু দেখো অনেক বড় বড় সাইজেরও স্টোন ফর্ম হয়েছে। কেন এই স্টোনগুলো ফর্ম হয়? The stones are formed by the aggregation of calcium phosphate, oxalate, urate, and soluble salts within the organic matrix. When the urine becomes saturated with this salt, then small variation in the pH causes the salt precipitates and form stone. স্টোনগুলো অনেক রকমের হতে পারে, ইউরেট স্টোন, অক্সালেট স্টোন, ফসফেট স্টোন, এগুলো আমরা পরবর্তীতে গিয়ে পড়বো। শুধু এতটুকুই জেনে রাখি যে রেনাল ক্যালকুলাই হতে পারে, কোন কোন পজিশনে হতে পারে এটা আমরা জানলাম। আর হলে কি হবে? রেনাল ক্যালকুলাই ইট কজেস সিভিয়ার পেইন। তোমাদের একদম প্রথমে আমি একটা রেনাল কোলিকের ছবি দেখিয়েছিলাম যে পিছনে রেনাল অ্যাঙ্গেলে একটা পেশেন্ট হাত ধরে বসেছিল, হ্যাঁ, পিছনে। এটা সিভিয়ার পেইন ফর্ম করে, এবং পেইনটা কোথায় যায়? ফ্রম ইট রেনাল ক্যালকুলাই পেইন অর ইউরেটেরিক রেনাল কোলিক, ইট পেইন রেডিয়েটস ফ্রম দ্য লয়েন টু গ্রয়েন। ঠিক আছে, মানে লয়েন টু গ্রয়েনে এটা স্পাজমোটিক পেইন হয়, সিভিয়ার পেইন হয়।
আমরা অ্যানাটমিক্যালি শুধু জানলাম যে কোথায় কোথায় স্টোনগুলা ফরমেশন হতে পারে, স্টোনের সাইজগুলা কেমন হতে পারে। কেন স্টোনের সাইজগুলা দেখালাম এটা আমরা একটু পরেই দেখব। আচ্ছা, আরেকটা জিনিস যেটা নাও এ ডেজ আমরা কি করি, হর হামেশাই খুব একটা কথা শুনি, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। ট্রান্সপ্লান্টেশন অফ দ্য কিডনি কখন করা হয়? ক্রনিক রেনাল ফেইলারের ক্ষেত্রে, ক্রনিক রেনাল ডিজিজ থাকলে এটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। আচ্ছা, এখানে কয়টা কিডনি দেখা যাচ্ছে ছবিতে? তিনটা। তিনটা। আচ্ছা, এখানে দেখো তিনটা কিডনি আমরা দেখতে পাচ্ছি। এই দুইটা কিডনি কি, কিডনিগুলোর শেপ এন্ড সাইজ কেমন, টেক্সচার, এগুলা কি নরমাল মনে হচ্ছে? নো ম্যাডাম। নরমাল মনে হচ্ছে না। সো দিস আর ডিজিজড কিডনি, ঠিক আছে? সিস্টিক মনে হচ্ছে। সিস্টিক হতে পারে, আদার্স টিউমারস হতে পারে, আদার্স প্রবলেম হতে পারে, আমরা ওইদিকে যাব না। সো এটা হচ্ছে ডিজিজ কিডনি, ঠিক আছে? এখানে কি করা হয়েছে, কিডনি গ্রাফট, ট্রান্সপ্লান্টেড কিডনি, এখানে কিডনির ট্রান্সপ্লান্ট করা হয়েছে। আমাদের অনেকেরই ধারণা থাকতে পারে যে কিডনি যখন ট্রান্সপ্লান্ট করা হয় তখন যেই ডিজিজ কিডনি ওটাকে কেটে ফেলে ওখানে হয়তো বসানো হয়, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে তা না। কিডনিকে কোথায়, গ্রাফটেড যে কিডনিটা থাকে এটা আমাদের পেলভিসে সেট করা হয়, আগের ডিজিজ কিডনিটা আগের জায়গাতেই থাকে। তো পেলভিসে যদি সেট করি তাহলে আমাদের ইউরেটার, তারপরে ভেসেল, এগুলা কিভাবে কার সাথে কার কানেক্টেড হবে, কারণ আগের কিডনিটা তো আগের জায়গায় রয়ে গেছে। এখানে দেখো এটা কি, ইনফেরিয়র ভেনা কাভা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, হ্যাঁ, আর এটা কি, ইন্টারনাল আইলিয়াক ভেইন, এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, ইন্টারনাল আইলিয়াক ভেইন। রেনাল আর্টারি, ডোনার, এটা হচ্ছে ডোনার যে কিডনি দিয়েছে, donor kidney renal artery is connected with the recipient's external iliac artery. Donor's renal vein is connected with the recipient's internal iliac vein. And ureter, এখানে দেখো ureter, both kidney has the ureter, তাই না? ureter কোথায়? urinary bladder কি ওপেন হয়েছে। And donor ureter is directly connected to the recipient's urinary bladder. মানে ইউরেটারটা যে কোনো জায়গায় ইউরিনারি ব্লাডারের যে কোনো পাশ দিয়ে এটা কানেক্ট করে দেওয়া হবে। বুঝা গেল? এটা খুব জি ম্যাডাম। বর্তমান প্রেক্ষাপটে এটা খুব প্রয়োজন যে রেনাল ট্রান্সপ্লান্টেশন আমরা হর হামেশাই শুনি যে রেনাল ট্রান্সপ্লান্ট হচ্ছে, এখানে ওকে ইয়া করছে, এ ওকে দেয়, তাই না? কিডনি ডোনেট করে। আচ্ছা, আচ্ছা, এখন দেখো কনজেনিটাল অ্যানোমালি, আমরা ডেভেলপমেন্ট করেছি, এবার হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি। কি কি অ্যানোমালি হতে পারে? হর্সশু কিডনি, কেক কিডনি, ডিক্স কিডনি, বলো। এমনি ডিজিজ কিডনিটা যে রেখে দেওয়া হচ্ছে ওটা কোনো হার্মফুল হতে পারে না কি কোনোভাবে পরবর্তীতে? না, ওটা কোনো হার্ম করে না। ও হচ্ছে কিডনি ফাংশন করতে পারছে না, ওকে রেখে দেওয়া হয়, এই কিডনিটা তখন ফাংশন করে, এই কিডনি ফাংশন করে ওকে ওভার ইয়া করে ফেলে, ওর অ্যাকশনকে ওভার অ্যাকশন করে দেয়। ওকে, আচ্ছা, তাহলে কনজেনিটাল কি কি অ্যানোমালি হতে পারে? হর্সশু কিডনি, কেক কিডনি, তারপর হচ্ছে পেলভিক কিডনি, এক্সট্রা রেনাল পেলভিস, ডাবল কালেক্টিং সিস্টেম, তারপর কি থাকবে, একটা হচ্ছে ডাবল কালেক্টিং সিস্টেম, আরেকটা এখানে দেখো পেলভিক কিডনি আছে, তাই না? আবার কি থাকতে পারে? রেনাল এজেনেসিসও হতে পারে, দুই সাইডে কিডনি, এক পাশে কিডনি নাও থাকতে পারে, দ্যাট ইজ কল্ড রেনাল এজেনেসিস, এটা হচ্ছে পলিসিস্টিক কিডনি। হর্সশু কিডনি, এটা খুব ইম্পর্টেন্ট। হর্সশু কিডনি মানে কি? লোয়ার টু এন্ড, লোয়ার এন্ডটা কি হয়েছে একসাথে ইউনাইট ইন দ্য মিড লাইন, লোয়ার এন্ড ইউনাইট ইন দ্য মিড লাইন। তারপরে হচ্ছে, আর এখানে কি হয়েছে, দুইটা কিডনি মিড লাইনে একসাথে অ্যাটাচড হয়ে গিয়েছে। পেলভিক কিডনি, আমরা জানি আমরা যখন কিডনি ডেভেলপমেন্ট করব তখন আমরা দেখব যে কিডনি কিন্তু প্রথমে পেলভিক রিজিয়নেই ডেভেলপ হয়, তারপরে ধীরে ধীরে এটা অ্যাসেন্ট করে, লয়েনে এটা অ্যাসেন্ট করে, কিন্তু কোনো কারণে যদি এটা অ্যাসেন্ট করতে না পারে দেন একটা কিডনি পেলভিকে থেকে যাবে, আরেকটা উপরে উঠে যাবে। রেনাল এজেনেসিস কখন হবে? ইউরেটেরিক বার্ড যদি, হ্যাঁ, ইউরেটেরিক বার্ড, ইফ ইউরেটেরিক বার্ড ফেলস টু ডেভেলপ তাহলে ইয়ে হবে না, রেনাল কিডনি ফর্মেশন হবে না। পলিসিস্টিক কিডনি, এই জিনিসটা একটু দেখো। পলিসিস্টিক কিডনি, পলিসিস্টিক কিডনি মানে অনেকগুলো সিস্ট ফর্ম হয়েছে, তাই না?
যদি আমরা দুইটা পার্ট পড়েছি, কালেক্টিং পার্ট অ্যান্ড এক্সক্রিয়েটরি পার্ট, দে ইউনাইট। কালেক্টিং পার্ট অ্যান্ড এক্সক্রিয়েটরি পার্ট যদি ইফ দে ক্যান নট ইউনাইট প্রপারলি দেন পলিসিস্টিক কিডনি ডেভেলপস। আমরা এগুলা এমব্রায়োলজিতে গিয়ে আবার পড়বো, আমরা শুধুমাত্র এখানে একটা ধারণা নিয়ে রাখলাম, ছবিগুলো একটু দেখিয়ে রাখলাম। এই ঠিক আছে। আচ্ছা, আমাদের কিডনি মনে হয় এখানেই শেষ। হ্যাঁ, কিডনি বড় একটা চ্যাপ্টার আমরা এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ। বুঝতে পারলাম কি কিডনি? জি ম্যাডাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সুপ্রারেনাল গ্ল্যান্ডে। কিডনির সুপ্রারেনাল গ্ল্যান্ডের লোকেশন কোথায়? ম্যাডাম কিডনির উপরে কর্টেক্সে। Upper pole of the kidney. Upper pole of the kidney occupies by the suprarenal or adrenal gland. The suprarenal gland are important pair of the endocrine glands. তাই না? এটা কি টাইপের গ্ল্যান্ড? Endocrine gland situated in the upper pole of the kidney and it is enclosed by the key renal fascia. তোমাদেরকে আমি যখন কিডনির কভারিং করিয়েছিলাম তখন করিয়েছিলাম রেনাল ফাসা। রেনাল ফাসা বোথ কিডনিকেও কভার করে আর হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ডকেও কভার করে। ইন একই চেম্বারে কভার করে নাকি দুইটা কি একই সাথে কভার হয়? আলাদা চেম্বার ম্যাডাম। না স্যার আলাদা। দুইটা চেম্বারে ভাগ হয়ে সুপ্রারেনাল গ্ল্যান্ডকে আলাদা কভার করে, আবার কিডনিকে আলাদাভাবে কভার করে। সুপ্রারেনাল গ্ল্যান্ডের ফাংশন কি? সুপ্রারেনাল গ্ল্যান্ড আমাদের বডির ইলেকট্রোলাইটস এন্ড ওয়াটার ব্যালেন্স কন্ট্রোল করে, তারপর বডির সুগার, ব্লাড সুগার কন্ট্রোল করে, লিভার এন্ড মাসেলের গ্লাইকোজেন স্টোর কন্ট্রোল করে, ইনফ্লামেটরি রিয়াকশন কন্ট্রোল করে। ঠিক আছে, আমরা এগুলো ফিজিওলজিতে অনেক পড়ব, এখানে এত দরকার নাই, শুধুমাত্র জানার জন্য বলা আর কি। তাহলে লোকেশন কোথায় হবে? The suprarenal glands are located in the epigastric region of the abdomen, anterior superior to the upper part of the each kidney. Anterior and superior portion থাকবে, anterior superior to the upper part of the each kidney. আচ্ছা, এখন দেখো যে জিনিসটা তোমাদের দেখাতে চাচ্ছি, কয়টা সুপ্রারেনাল গ্ল্যান্ড আছে? দুইটা। একটা হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। এখন দেখো দুইটা গ্ল্যান্ড একই রকম, কিন্তু আকার আকৃতি কি এক? না ম্যাডাম। রাইটটা কেমন আর লেফটটা কেমন? রাইটটা ম্যাডাম ইরেক্ট বাট লেফট রাউন্ডেড। ইরেক্ট না, ইট ইজ triangular or pyramidal. Okay, আচ্ছা, তাহলে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড ইজ শেপটা কেমন? ট্রায়াঙ্গুলার অর পিরামিডাল। সুপ্রারেনাল গ্ল্যান্ডের মেজারমেন্ট কি হবে? এটা মানে অ্যাভারেজ 50 মিলিমিটার লেন্থ থাকে, 30 মিলিমিটার ইন ব্রেথ, থিকনেস 10 মিলিমিটার, ওয়েট কেমন হয়? 5 গ্রাম। ওকে, আচ্ছা, শেপ কেমন হবে? Each gland, right gland is triangular and left gland is wedge shaped, crescentric, semilunar shaped, wedge shaped, crescentric or semilunar in shaped. আচ্ছা, each gland is flattened anterior posteriorly. এখন দেখো রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড যেহেতু পিরামিডাল ইন শেপ, তাহলে ইট হ্যাজ অ্যাপেক্স, বেস, টু সারফেস এন্ড বর্ডার্স। আচ্ছা, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড যেহেতু সেমিলুনার, তাহলে এটা কি থাকবে? একটা হচ্ছে টু এন্ড থাকবে, ন্যারো আপার এন্ড এন্ড রাউন্ডেড লোয়ার এন্ড। আপার এন্ডটা হচ্ছে ন্যারো আর লোয়ার এন্ডটা হচ্ছে রাউন্ডেড। আর কি থাকবে? দুইটা বর্ডার থাকবে, মিডিয়া বর্ডার এন্ড ল্যাটারাল বর্ডার। মিডিয়া বর্ডার, ল্যাটারাল বর্ডার। আরেকটা কি আছে? টু সারফেস, ইন্টেরিয়র সারফেস এন্ড পোস্টেরিয়র সারফেস। ঠিক আছে, আচ্ছা, এখন দেখি রিলেশন কি anterior surface of the right suprarenal gland and posterior surface of the right suprarenal gland. আমরা যখন স্টমাক বেড পড়েছিলাম মনে আছে? স্টমাক বেডের একটা কন্টেন্ট ছিল সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে সুপ্রারেনাল গ্ল্যান্ড আমরা এখানে একটু দেখি যে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড রাইট সাইডে কি আছে? লিভার। তাহলে আপার সারফেস কানেক্ট রিলেটেড টু দ্য লিভার। মিডিয়াল সারফেস, এখানে যদি ছবিতে দেখি লিভারটা কোথায় থাকবে? এখানেই তো লিভার থাকবে, তাই না? তাহলে আপার সারফেস রিলেটেড উইথ লিভার। মিডিয়াল সারফেস কি আছে এখানে? ইনফেরিয়র ভেনা কাভা। পেছনে কে থাকবে? ডায়াফ্রাম। ঠিক আছে, আচ্ছা, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের এখানে আপার সাইডে কি থাকবে? উপরে কি থাকবে? স্টমাক। এই যেখানে দেখো স্টমাক। তাহলে নিচে কি আছে?
উপরে যদি স্টমাক থাকে নিচে হচ্ছে প্যানক্রিয়াস, পেছনে থাকবে ডায়াফ্রাম। both suprarenal gland posteriorly is related to the diaphragm. ঠিক আছে? আচ্ছা, স্ট্রাকচার, সুপ্রারেনাল গ্ল্যান্ডের স্ট্রাকচার কি হবে? এখানেও আউটার কর্টেক্স, ইনার মেডুলা, এই জিনিসটাও আমরা হিস্টোলজিতে গিয়ে পড়ব। তারপরে একটু আমরা জানি যে আউটার কর্টেক্স অ্যান্ড ইনার মেডুলা দুইটা ভাগে ভাগ করা হয়েছে সুপ্রারেনাল গ্ল্যান্ডকে। কর্টেক্সে কি কি পার্ট আছে? জোনা গ্লোমেরুলাসা, জোনা ফ্যাসিকুলাটা, জোনা রেটিকুলারিস, আর হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। এরা কি কি করে? হরমোন রিলিজ করে, দ্যাট ইজ অ্যালডোস্টেরন, কর্টিকোস্টেরন, এন্ড্রোজেন অ্যান্ড এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন। ব্লাড সাপ্লাই, suprarenal gland is supplied by suprarenal artery. Suprarenal artery, এটা হচ্ছে superior suprarenal artery, middle suprarenal artery, inferior suprarenal artery. Superior suprarenal artery is the branch of the inferior phrenic artery. Medial suprarenal artery is the direct branch of the abdominal aorta. Inferior suprarenal artery is the branch of the renal artery. বোঝা গেল? ছবিতে খুব সুন্দর বোঝা যাচ্ছে। আচ্ছা, vein, right suprarenal vein, left suprarenal vein. Right suprarenal vein directly drain into the inferior vena cava. Left suprarenal vein directly drain into the renal vein, then inferior vena cava. এখানে একটা জিনিস দেখি, সুপ্রারেনাল গ্ল্যান্ড যেহেতু হরমোন রিলিজ করে, তাহলে হরমোন যেহেতু যখন হাইপার সিক্রেশন হবে আর হাইপোসিক্রেশন হবে, তাহলে সেই অনুযায়ী কিছু ম্যানিফেস্টেশন হবে। Hyposecretion, chronic insufficiency of the suprarenal gland or cortical secretion causes disease, that is Addison's disease. এখানে কি হয়ে গেছে? ছবিটা আমরা প্রথম দৃষ্টিতেই যদি দেখি তাহলে এই ভদ্রলোক আর এই ভদ্রলোকের মধ্যে কি ডিফারেন্স দেখতে পাচ্ছি? একজন খুব শুকনা, আরেকজন কি মোটা সোটা স্বাস্থ্যবান, তাই না? এটা বোঝা যাচ্ছে না? তাহলে এটা এই পেশেন্টের কি হয়েছে? ওয়েট লস হয়েছে, উইকনেস, মাসেল ওয়াস্টিং, হাইপোগ্লাইসেমিয়া, পোস্টারাল হাইপোটেনশন, এর হচ্ছে সব হাইপো। আর কুশিং সিনড্রোম, দ্যাট ইজ এডিসন ডিজিজ হবে ক্রনিক ইনসাফিসিয়েন্সি অফ দ্য কর্টিক্যাল হরমোনস। আর কুশিং সিনড্রোম কখন হবে? হাইপার সিক্রেশন অফ দ্য অ্যাড্রেনাল কর্টেক্স। যখন সুপ্রারেনাল গ্ল্যান্ডগুলার হরমোনগুলো হাইপার সিক্রেশন হবে তখন হচ্ছে কুশিং সিনড্রোম হবে। হাইপারগ্লাইসেমিয়া, মুন ফেস, তারপর কি গ্যালাক্টিস, গাইনোকোমাস্টেশিয়া, ফ্যাট ডিপোজিশন অন ব্যাক অ্যান্ড শোল্ডার, অস্টিওপোরোসিস। হ্যাঁ, আচ্ছা, এখন চলে আসো, সুপ্রারেনাল গ্ল্যান্ড শেষ, আমরা এখন শুরু করব ইউরেটার। স্টুডেন্টস কই গেলা? ম্যাডাম এক ক্লাসে কিডনি শেষ আজকে করতে থাক না। সুপ্রারেনাল গ্ল্যান্ড শেষ ম্যাম, করলেন, আসি ম্যাম, আসি ইউরেটারও ম্যাম। শেষ করবেন না ম্যাডাম? না বাবা, আর একটা ক্লাস পাবো আমি সামনে, ওইটা তোমাদের ইয়ে পড়াতে হবে, ইউরেথ্রা এন্ড ইউরিনারি ব্লাডার। আমরা ইউরেটারটা শুরু করি। 12টা বেজে গেছে অলরেডি। ম্যাডাম এত দ্রুত যাইতেছেন কেন আপনারা ম্যাডাম? আমরা বুঝতেছি না ম্যাডাম। ম্যাম ইউরেটার কি বেশি বড়? ইউরেটারে তো একটু বোঝার ব্যাপার আছে। ম্যাম বোঝা থাকলে একটু পরে করি, আগামীকাল করি। আগামীকাল স্যার ক্লাস নেবেন? মানে ম্যাম পরের ক্লাসটা আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম কিনা, যেটুকু আমরা বলেছি এই পর্যন্ত আমরা বুঝলাম কিনা? সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটা ঠিক আছে, তোমাদের এই কিডনির সাথে এটা আইটেমে, একই আইটেমে এই অংশটা আছে, ম্যাম পড়িয়ে দিলাম। বলো। হ্যাঁ ম্যাম, রাজ বলো। আমাদের ভিসেরাতে কি ম্যাম ইউরিনারি ব্লাডার আর মানে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডটা, মানে হ্যাঁ। মেলদের ক্ষেত্রে এটা কি একসাথে থাকে নাকি হ্যাঁ। প্রোস্টেটটা আলাদা পাওয়া না, যায়? ইউরিনারি ব্লাডারের সাথে এটা একসাথে থাকে, বোঝা যায়। এটা ইউরিনারি ব্লাডারের সাথে একসাথে থাকে, যেই অনেক সময় ডিটাচড হয়ে যায়, কিন্তু নরমালি থাকে, বোঝা যায়, একসাথে থাকে, এটা বোঝা যায়। আমাদের কি প্রোস্টেট আলাদা ধরাতে পারে? ধরো যদি আমি রিপ্রোডাক্টিভ সিস্টেম তোমাকে ধরতে চাই, আমি তোমাকে বললাম যে ভিসেরা নাও প্রোস্টেটের, তাহলে প্রোস্টেটের জন্য তো আলাদা ভিসেরা নেই, অনেক সময় প্রোস্টেটটা আলাদা করে দেওয়া থাকে। ওটা যদি আমরা রিসেকশন করতে পারি আলাদা, তাহলে আলাদা দেওয়া থাকে। যদি তুমি টেবিলে আলাদা পেলা, তাহলে তো তুমি আলাদা বললা যে আলাদা ভিসেরাটা নিলা। আর যদি দেখো যে নাই, তাহলে সেক্ষেত্রে তোমাকে যদি প্রোস্টেট জিজ্ঞাসা করা হয়, তোমাকে কিন্তু
ইউরিনারি ব্লাডার থেকে এটা ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে? আচ্ছা প্রোস্টেট তোমাদের পড়ানো হয়েছে না রিপ্রোডাক্টিভ সিস্টেমে, ওখানে তো পড়েছো। জি তাহলে ম্যাম, আজকে কি শেষ করব? ইউরেটারটা সমস্যা পড়বা হচ্ছে না? আপনার ইচ্ছা ম্যাডাম। মাথায় অনেক লোড হয়ে যাবে ম্যাম। ইউরেটার কিন্তু খুব বেশি না, 4-5টা, 1 2 3 4 5টা স্লাইড। তোমাদের ক্লাস কিন্তু 12:30টা পর্যন্ত। আজকে ফিজিওলজি ক্লাস আছে? বায়োকেমিস্ট্রি 12:30টায়। আমাদের তো ম্যাম 12টা পর্যন্ত ক্লাস, আর ম্যাম অলরেডি ম্যাম 12টা বাজে ম্যাম গেছে। ডিপার্টমেন্ট হেডের ক্লাস। হ্যাঁ, খাইনি? হ্যাঁ। খাও, অসুবিধা কি? আমি কি খাওয়া ভাগ বসাচ্ছি নাকি তোমাদের? খাও। জি ম্যাম, না খেয়ে আছে। আরে বাবা, না খেয়ে আসো কেন? ক্লাস করতে করতে খাও। অসুবিধা আচ্ছা কি? ম্যাম, আপনার ম্যাম পড়াতে ছিল ম্যাম, পড়াতে পারেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, পড়াতে তোমরা, আচ্ছা ঠিক আছে, ম্যাম নেক্সট ক্লাসে জেনারেল শুরু ফিচার করব। গুলো বলে দেন। জেনারেল ফিচার বলে আবার কি কথা? জেনারেল ফিচার মানে এই 2টা slide স্লাইড ম্যাম, আজকে পড়াবেন, পড়াইলে- পরে 3টা অন্য না না দিন। ম্যাম, পড়াইলে ম্যাম একবার ম্যাম পুরোটা পড়াই ফেলেন, না নাহলে ম্যাম দরকার নেই। হ্যাঁ, অর্ধেক পড়ায় লাভ নাই, কারণ প্রথম থেকে শুরু করতে, যেমন কিডনিটা যেমন অর্ধেক হয়ে কিন্তু খুব একটা ভালো হলো না। প্রথম থেকে একবারে পড়ায় ফেললে এটা ইয়ে হয়, ইফেক্টিভ হয় আর কি, সবকিছু মনে থাকে। আচ্ছা ঠিক আছে, সেটা বড় কথা না। তোমরা আমাকে বলো, কিডনিতে তোমরা কোথায় বোঝো নাই সেটা আগে বলো। পড়ছি তো অর্ধেকটা ম্যাডাম, ওইটা তো বুঝছিলাম। এখন যেটা ওইটুকু বুঝেছেন বুঝছো? ওইটা আচ্ছা বুঝছি। ঠিক আছে, জি ম্যাডাম। যেটুকু পড়ছো ওইটুকু বুঝছো কিনা জি ওইটুকু ম্যাডাম। বুঝলেই হবে, ঠিক আছে? যেটুকু পড়ছো ওইটুকু যদি বুঝে থাকো তাহলে এনাফ। আচ্ছা, তাহলে আজকে শেষ করছি এখানে। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।